এর পরের অংশ আমি আগেই বলেছি যে এই ওয়াকফ আইনের প্রতিবাদ দেশে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ছবিটা প্রতিবার অনেক 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 ভায়োলেন্ট, হিংসাত্মক চেহারা। আজকেও মুর্শিদাবাদের জঙ্গিপুরে দেখা গেল, এর আগে দেখেছিলাম ধুলিয়ান, সুতিতে আজকে হিংসার ঘটনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করুন, প্রাথমিক লক্ষ্য হচ্ছে পুলিশ। আজকেও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হলো, পুলিশের কিয়স্ক ভাঙা হলো, ফারাক্কার এসডিপিও সহ বহু পুলিশকর্মী, অন্তত 10 জন, আবার বলছি পুলিশকর্মী আহত হয়েছেন। অর্থাৎ ডিআই অফিসে যে সক্রিয় পুলিশের ছবিটা আমরা দেখেছি, আমি শুরুতেই বলেছিলাম যে দু একটা জায়গায় কলকাতা পুলিশ কমিশনারের বক্তব্য ভালো লেগেছে, বিশেষ করে তিনি যেভাবে তার টিমের পাশে দাঁড়িয়েছেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু কই, যে পুলিশ আক্রান্ত হচ্ছে, আবার বলছি জঙ্গিপুর থেকে যে ভয়াবহ ছবিটা আমাদের আজকেও চোখে পড়ল, সরকারি গাড়ি, পুলিশের গাড়ি, জেলের গাড়ি পরের পর ভাঙা হচ্ছে, সেখানে কোথায় সক্রিয় পুলিশ, কোথায় লুকোলো তারা? পরের প্রতিবেদন। কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, কোথাও পুলিশের গাড়ি ভাঙচুর, কোথাও জ্বলল যাত্রীবাহী বাস। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। অশান্তি ছড়ালো দক্ষিণ 24 পরগনাতেও। ফের নষ্ট করা হলো সরকারি সম্পত্তি, ফের হিংসাত্মক হলো পরিস্থিতি। নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাকবাংলো মোড় অবরোধ করে সংখ্যালঘুরা। পুলিশ সরাতে এলে শুরু হয় ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল, দফায় দফায় চলে সংঘর্ষ। শুধু শামশেরগঞ্জই নয়, একই কারণে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সুতির সাচুর মোড়, ভেঙে দেওয়া হয় পুলিশ কিয়স্ক, একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার আমতলাতেও সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এরই মধ্যে দেখা যায় এইভাবে ভাঙচুর চালানো হয়েছে একটি সরকারি গাড়িতে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর, বারুইপুর জেলা পুলিশের একটি জিপে করে এই পথ ধরেই এক বিচারাধীন বন্দীকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বিক্ষোভ সমাবেশের জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে যায় গাড়িটি, ভাঙচুর চালানো হয় তাতে। পুলিশের সামনে ঠিক এইভাবে ভাঙচুর চালানো হয় গাড়িতে। বনেটে দাঁড়িয়ে পড়ে এক বিক্ষোভকারী, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। রাজীব চৌধুরী, গৌতম মণ্ডল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দুটো সম্পূর্ণ বিপরীত ছবি নিয়ে আমি ডক্টর নজরুল ইসলামের কাছে আসবো। আমি বলছি আমি কোথায় ভালো লেগেছে, কলকাতা সিপি আজকে তার টিমের পাশে দাঁড়াচ্ছেন, তিনি বলছেন পুলিশ সামান্য আহত হলেও অ্যাকসেপ্টেবল না, ঠিকই তো বলেছেন, কিন্তু রাজ্য পুলিশকে কে আগলাবে? আমার এই জন্য বিস্ময়টা যে একেবারে প্রতিদিন মার খাচ্ছেন। আজকে ভয়ঙ্কর, অন্তত 10 জন পুলিশকর্মী আহত হয়েছেন, এসডিপিওর গাড়ি পোড়ানো হলো, আগের দিন পুলিশকর্মীরা দোকানে আশ্রয় নিলেন। এ কোথায় যাচ্ছে নজরুল্লাহ? কেন কেউ ওই লুম্পেন রাজের বিরুদ্ধে বলতে পারবেন না? আপনি বৈপরীত্য দেখছেন, হ্যাঁ, কিন্তু আমি এর মধ্যে কোনো রকম বৈপরীত্য দেখতে পাচ্ছি না। কলকাতায় শাসক দলের সর্বোচ্চ নেত্রী যা চেয়েছেন সেটা পুলিশ করেছে, জঙ্গিপুরে শাসক দলের সর্বোচ্চ নেত্রী যেটা চেয়েছেন সেটা পুলিশ করেছে। ওখানেও তো পুলিশের সেলফ ডিফেন্সের অধিকার আছে, আত্মরক্ষার অধিকার ওখানকার পুলিশ কর্মীদের নেই। কিন্তু পুলিশ সে অধিকার প্রয়োগ করুক, সেটা কি পুলিশ মন্ত্রী চেয়েছেন? চাননি। চাইলে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে সেটা লঙ্ঘন করে ডিউটি পালন করবেন না? আমি বলছি অর্ণব, এর জবাব কিন্তু দিতে হবে, তার কারণ প্রতিদিন একটা আমরা দেখেছি এর আগে সিএ এর সময়, আমি কালকে একটা অনুষ্ঠানও দেখিয়েছিলাম যে কতটা দিনের পর দিন সিএ এর বিরুদ্ধে এবং যে পয়েন্টগুলো নিয়ে আমাদের প্রশ্ন ছিল আমরা অনুষ্ঠান করেছি। কিন্তু গণতান্ত্রিক দেশে আমার আইন পছন্দ হয়নি বলে আমি নেবে আগুন লাগাবো, পরের পর সেই সিএ এর সময় যেরকম ট্রেন জ্বালিয়েছিলাম, আজকে পুলিশের গাড়ি থেকে, সরকারি সম্পত্তি থেকে প্রতিদিন পুলিশ কর্মীরা আহত হচ্ছেন। একদম সুমন, আমি আগের দিন এই প্রসঙ্গেই আপনাকে বলেছিলাম যে ওয়াকফ, যে উদ্দেশ্যে ওয়াকফ আইন আনা হয়েছে এবং তার পিছনে যে হেগেন এজেন্ডাগুলো রয়েছে, সেই এজেন্ডাগুলো কিন্তু অনেক লম্বা একটা পরিকল্পনা নিয়ে করা হয়েছে। করোনা সারা সেই জিনিসটাকে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করা, এইটা প্রতিবাদের ভাষা রেখে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর তৈরি করা যেত। কিন্তু এটা যেটা হচ্ছে সেটা আলটিমেটলি যে হিন্দুত্ববাদীরা এই ওয়াকফ আইনটা এনেছে এবং এনে তাদের যে বললাম লম্বা এজেন্ডা, সেই এজেন্ডাকে পূরণ করতে চাইছে, তাদের যে ফ্যাক্টরি গুলো আর কি, ধরুন গুজরাট, হ্যাঁ, কিন্তু পুলিশ কি করছে? আমি বলছি কসবার পুলিশের আত্মরক্ষার অধিকার আছে, আর ধুলিয়ানের পুলিশের আত্মরক্ষার অধিকার নেই। এখানে সক্রিয় না হয়, পুলিশ যদি এখানে মানে আরো শক্তপোক্তভাবে এটাকে না আটকায়,
তাহলে যেটা হবে, যে উদ্দেশ্যে আন্দোলন হচ্ছে ঠিক সেই উদ্দেশ্যটার উল্টো সফল হবে। সজল, না, আমি বলছি পুলিশের কোনো অধিকারই নেই। পুলিশের যদি অধিকার থাকতো তাহলে যে আসামিকে ধরে নিয়ে এসেছিল সেই আসামিকে ভবানীপুর থানা থেকে বা সুস্থুর করে ছেড়ে দিতে হতো না মুখ্যমন্ত্রী সে দাঁড়ালে পরে। আমার বলার বক্তব্য যে হিডেন এজেন্ডার কথা বললেন, যেটা দেখা যায় না উনি দেখতে পেয়েছেন, খুব ভালো কথা। কিন্তু যেটা দেখা যাচ্ছে দিনের আলোর মতন পরিষ্কার, এটাও দেখা যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, যেটা দিনের আলোর মতন পরিষ্কার দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলে বিরোধিতা করছেন। সেই মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী পুলিশের গাড়ি ভাঙছে, আর মুখ্যমন্ত্রী গত 3 দিন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, একটা শব্দ প্রয়োগ করছেন না। আমার বলার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের যা অবস্থা, এই অবস্থা যদি ইমিডিয়েট এখানে থামানো না যায়, এই আগুন কিন্তু পুরো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না উত্তরপ্রদেশে বেশি মুসলমান? আপনি বলুন, পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না হায়দ্রাবাদে বেশি মুসলমান? পশ্চিমবঙ্গে বেশি মুসলমান না কেরালায় বেশি মুসলমান? তারা কি ওয়াকফ বিলের পক্ষে কেন্দ্রীয় সরকারে? তারা আন্দোলন করছে না? তারাও তো আন্দোলন করছে। কিন্তু এখানকার এই মালদার ঘটনার পরে ছবি আপনারা দেখাচ্ছিলেন, পুলিশ গুলি চালাবে না, পুলিশ গুলি চালাবে না, এই যে ধারণাটা হয়ে গেছে, এই যে ধারণাটা হয়েছে, শুনে রাখুন, যখন হামলা হবে তখন নাম ধরে হামলা হবে, পার্টি ধরে। ভয়ঙ্কর ব্রেকিং নিউজ আমার এই মুহূর্তে আসছে। ধুলিয়ানে এই গোলমালের সময়, অর্ণব শোনো, ধুলিয়ানে গোলমালের সময় এক কিশোর গুলিবিদ্ধ হয়। ভয়ঙ্কর খবর। আমি বলছি ঠিক যেখানে আমি আশঙ্কা করছিলাম যে শুধু পুলিশ তো আক্রান্ত হচ্ছেন না, ধর্ম জাতি নির্বিশেষে আমার পশ্চিমবঙ্গের মানুষ আক্রান্ত হচ্ছেন, তারা আহত হচ্ছেন। গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর। আমি জানি না কোন দিকে যাচ্ছি আমরা। আবার সেই প্রশ্ন করব যে যেখানে কসবাতে পুলিশের ধাক্কাধাক্কি হেনস্থার অভিযোগে আত্মরক্ষা, নিঃসন্দেহে আপনার কাছে আসবো। আমি আগে এই পুলিশের 2 রকমের ছবি আপনাদের সামনে রাখবো, রাখতেই হবে, কারণ আমরা প্রত্যেকে আগুন জ্বালাতে নয়, আগুন নেভাতে চাই, এবং সেই একমাত্র নেভানোর বন্দোবস্ত করে প্রশাসন, কঠোর এবং সব জায়গায় সমান এবং সঠিক ব্যবস্থা নিয়ে, যেটা উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন, একই রাজ্যের পুলিশ বাহিনী, কিন্তু কোথাও ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় তাদের গাড়ি ভেঙে চুরমার করে পুড়িয়ে দিচ্ছে উন্মত্ত জনতা, তখন দোকানে লুকিয়ে পড়ছে পুলিশ। কোথাও ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় পুলিশ কিয়স্কে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও পুলিশের সামনেই সরকারি গাড়ি ভাঙা হচ্ছে। আবার সেই পুলিশই কসবায় হঠাৎ করে সাহসী হয়ে উঠে বীর বিক্রমে চাকরিহারাদের লাথি মারছে, লাঠির বাড়ি মারছে, পিঠে লাঠি ভাঙছে। আর তাই বারবার নানা মহলে একটাই প্রশ্ন হচ্ছে, পুলিশের এই হঠাৎ নিষ্ক্রিয় ও হঠাৎ অতি সক্রিয় হয়ে ওঠার নেপথ্যে মূল কারণ কি? পশ্চিমবঙ্গে প্রশাসনের ওপর, পুলিশের ওপর মানুষের কোনো বিশ্বাস নেই। মানুষ মানে ভুক্তভোগী, এবং পুলিশ এই জায়গাটা অর্জন করেছে যে পুলিশকে একসময় আমরা ভরসা করতাম, সম্মান করতাম, আজকে সেই পুলিশ আমরা দেখি খাটের তলায় ঢুকে যায়, টেবিলের তলায় ঢুকে যায়, সেই পুলিশ মহিলাদের গায়ে হাত তুলছে, সেই পুলিশ লাথি মারছে, লাথি খাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন তার কোনো খারাপ ইম্প্যাক্ট, তার খারাপ দিকগুলোর প্রয়োগ বাংলায় হতে দেবেন না। আপনারা দয়া করে আপনারা প্রতিবাদ গণতান্ত্রিক ভাবে করুন, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো উগ্রতা দেখাবেন না, এমন কোনো হিংসাত্মক ঘটনার প্ররোচনায় পা দেবেন না যাতে বিজেপি আবার নতুন করে এটাকে ইস্যু করতে পারে। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই মুহূর্তে যা খবর পাচ্ছি, আরও এই খবর আপডেট হবে। সুতির সাজির মোড় এলাকা, সেখানে 16 বছরের এই কিশোর তার বন্ধুর সঙ্গে যাচ্ছিল, গুলিবিদ্ধ হয়েছে। আই রিপিট, 16 বছরের কিশোর, নিরীহ কিশোর এইসবের মধ্যে নেই, কিন্তু সুতির সাজির মোড় এলাকায় বন্ধুর সঙ্গে যেতে গুলিবিদ্ধ হয়েছে। আমি বলছি কেন এই জিনিস আমরা থামাতে পারছি না? আমি জানি না আপনি যাকে বলছেন সে নিরীহ কিনা, এবং আপনি যতগুলো গাড়ি ভাঙচুর বা অন্যান্য ঘটনা দেখছি, এই 16, 17, 18 বছরের ছেলেগুলোকেই কিন্তু ঠেলে দেওয়া হচ্ছে। অতএব গুলি খেলেই নিরীহ পড়তে যাচ্ছিল, এই ব্যাপারটাও আমাদের ভাবা দরকার। কারা হয়েছে আমি জানি না এখনো। হ্যাঁ, কিন্তু আমি বলছি সজল যেটা বলছেন, আমি গতকাল নিজে দেখেছি, সব বাচ্চা হাসপাতালে যাওয়া ছিল, সব বাচ্চা ছেলেরা, কিন্তু
ওই সে টুপি টুপি মাথায় দিয়ে কিন্তু বাচ্চা হ্যাঁ, কিন্তু আমি বলছি যে বয়সী হোক আর যে ধর্মেরই হোক গুলিবিদ্ধ হওয়াটা তো এই একটা ঘটনায়, আমি বলছি ওইটাই তো আমার বক্তব্য, যে সমাজ এবং পুলিশ এবং প্রশাসন যদি কঠোর হাতে মোকাবিলা করে, কোনো 16 বছরের ছেলেকে তো গুলিবিদ্ধ হতে পারবে না। পুলিশের গুলি কিনা না সমাজ বিরোধীদের গুলি, সেটাও ভাবতে হবে। বাচ্চা 16-17 বছরের ছেলেমেয়েরা যে যাচ্ছে তার দায়িত্ব, মানে আমি আবার স্বাধীনতার পর থেকে আসছি না, কিন্তু রিসেন্ট টাইমে যে লুম্পেনাইজেশনের কথা বারবার আলোচনা হচ্ছে, এই লুম্পেনাইজেশন তো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, এবং যেখানে ব্যাপক হারে লুম্পেনাইজেশন সেখানে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে হয়তো পিছিয়ে আসছে, ব্যবস্থা নিচ্ছে না। আর যেখানে লুম্পেনাইজেশন কম, অর্থাৎ মাস্টারমশাইরা যাচ্ছেন, সেখানে আমাদের জাতীয় ভেজিটেবল বাঁশ হয়ে যাচ্ছে, বাঁশের লাঠির বাড়ি পড়ছে। দ্বিতীয়, লুম্পেনাইজেশন এবং কম্পিটিটিভ কমিউনালিজম কোরিলেটেড, অত্যন্ত স্বাভাবিক। যেখানে লুম্পেনাইজেশন হবে সেখানে এই ধরনের গোলমাল হবে, এবং সেই গোলমালের মাধ্যমে সামনের দিনের রাজনীতিটা বিবর্তিত হবে। অর্থাৎ গোটা ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে, এইভাবে গাড়ি পোড়ানোগুলো দেখানো হচ্ছে, তার মানে একদিকে প্রশাসন গাড়িগুলো পোড়াতে দিচ্ছে, অর্থাৎ বাবা গাড়ি পুড়ছে দেখে তুমি শান্ত হলে তো, আর অন্যদিকে সেই গাড়ি পোড়ানোটা দেখে উল্টো দিকে যারা, তারা মানুষকে বলছে তাহলে তুমি আমার পক্ষে এসো। ফলে পশ্চিমবঙ্গে শিক্ষকদের চাকরি নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে এই লুম্পেনাইজেশনের সঙ্গে কম্পিটিটিভ কমিউনালিজমকে কানেক্ট করে পশ্চিমবঙ্গের রাজনীতি বিবর্তিত হবে। তার মধ্যে আপনারা কতটুকু জায়গা পাবেন সে আশা আমার কাছে অত্যন্ত কম। আমি পার্থদার কাছে আসবো, তার আগে বলবো যে বাড়ির পরিবারের লোকের দাবি, এই কিশোর 16 বছরের কিশোর এইসব ঘটনার ত্রিসীমানায় ছিল না, মাসির বাড়ি গেছিল, সেখান থেকে বন্ধুর সঙ্গে আসছিল, গুলিবিদ্ধ হয়, গোলমাল এবং খণ্ডযুদ্ধের মধ্যে সে ছিলই না। এই মুহূর্তে বহরমপুর মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে সেই কিশোরের ছবি আপনাদের সামনে, আহত কিশোর, খুব 16 বছর বয়স, সঙ্গত কারণে আমরা মুখ আপচা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি। পার্থদা, আমি সুমন একটা জিনিস বলতে চাই, যে আজকে সন্ধ্যে থেকে আপনি যেগুলো দেখালেন, কলকাতার পুলিশ কমিশনারের প্রেস কনফারেন্স দিয়েছেন, গত 3 দিন ধরে জঙ্গিপুর ধরে যা চলছে, রাজ্যের পুলিশের ডিজির একটা প্রেস কনফারেন্স আমি দেখতে চেয়েছিলাম। এখন কে হচ্ছে যে আমি আবার বলছি যে রাজীব কুমার হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে তিনি হচ্ছেন আইটি স্পেশালিস্ট মানুষ। আমি বলছি যে গোয়েন্দা ব্যর্থতা বলেও তো একটা বস্তু আছে, গোটা জেলায় জুড়ে এরকম একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা পুলিশের নলেজে নেই। তাহলে পুলিশের নলেজে আছে এবং হচ্ছে, এটার মানে হচ্ছে, আপনার কথা ধার করে বলি, যে আসলে আগুন জ্বালিয়ে রাখতে চাইছে পুলিশ কোথাও, এবং যার জন্য 16 বছরের ছেলেটিকে আজকে গুলি খেতে হচ্ছে। হ্যাঁ, পরিবারের বক্তব্য আসছে, আমি দ্রুত একবার দেখবো কি বলছেন তারা। সুতি সাজি মোড়ে ওখানে করে ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হচ্ছিল, রাস্তা অবরোধ হচ্ছিল, সেই মতো এবার পুলিশ ওখানে করে ওই প্রতিরোধ করে, বা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের নাগে আমার ভাইরা বেটাটা মোশাররফ হোসেন, মাত্র 16 বছর বয়স, 7-এ পড়ে, ওর মাসের বাড়ি থেকে আসছিল, এর পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে, এই জায়গাতে গুলি ওই পার থেকে এই পার হয়ে গেছে, এখন বহরমপুর মেডিকেল আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আচ্ছা, এই যে ঢুকাছে ওটি বেরিয়ে গেছে, ডাক্তার কি বললো? ডাক্তার বললো, যেটুকু বললো যে গুলি বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে গেছে, কিন্তু ফুসফুসে ক্ষতি হয়েছে, পেশেন্টের মানে সিরিয়াস অবস্থায় আছে। সিরিয়াস অবস্থা? হ্যাঁ। ফুসফুসের মধ্যে লেগেছে? হ্যাঁ। কোন দিক দিয়ে লেগেছে? সামনে দিয়ে লেগেছে? সামনে দিয়ে ঢুকেছে, পিছন দিয়ে বেরিয়ে গেছে। পিছন দিয়ে বেরিয়ে গেছে। এটা গুলিটা করলো কে? পুলিশে করেছে। পুলিশে করলো? হ্যাঁ। দেখুন, শুনলেন, আত্মীয়রা বলছেন পুলিশের গুলি, এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, এই মুহূর্তে তাদের দিক থেকে কোনো কনফার্মেশন নেই। জয়ন্ত, আমি প্রথমে বলতে চাইবো, এই যে এত হাজারে হাজারে লোক বেরিয়ে পড়েছে, বাচ্চা ছেলেরা বেরিয়ে পড়ছে, এরা কি জানে ওয়াকফ বিলে কি আছে? ওয়াকফ বিলটা কি? ওয়াকফ বিল কি আনা হয়েছে সেটা সুপ্রিম কোর্টে মামলা করা হচ্ছে, তা পেন্ডিং আছে কিনা? ওয়াকফ বিলটা কোনো আইন হয়েছে কিনা, এরা কি তা বোঝে? আসলে বোঝে না। এবং এদের পেছনে কেউ রয়েছে, উস্কানিমূলক একটা বিষয় রয়েছে, এদের নামিয়ে দেওয়া হয়েছে, আবহ তৈরি করা হচ্ছে, এবং এরা বুঝে গেছে পুলিশ কিছু তো বলবেই না, উল্টে পুলিশ আমাদের প্রোটেকশন দেবে, কাজেই আমরা যা খুশি তাই করতে পারি। আরো একটা কথা ভাবতে হবে, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি ভাবো আজকেই যখন কলকাতায় পুলিশ কমিশনার বলছেন যে আমি পুলিশ প্রধান, পুলিশকে কেউ আক্রমণ করবে, পুলিশ তার অ্যাকশন নেবে না, এটা হতে পারে না, শিক্ষকদের প্রসঙ্গে, তখন তো গত 3 দিন ধরে আমরা কি দেখছি? কারণটা ওরা জানে সত্যি সত্যি শিক্ষকদের কাছে কলমই ছিল, আর হয়তো এদের কাছে কলম নেই। পুলিশ
থামাতে গেলে বা বাধা দিতে গেলে এরা পাল্টা মার খাবে। ফেসবুকে আমরা দেখেছি উড়ন্ত জোড়া পায়ের লাথি খেতে পুলিশকে, তারপর পুলিশ সেখান থেকে পালিয়ে গেছে। ফেসবুকে আমরা দেখেছি পুলিশের মুখ চেপে ধরেছে যেখানে কেন এসেছিস। পুলিশ বুঝতে পেরেছে এটা কিন্তু নিরামিষ আন্দোলন নয়। নৈরাজ্যটা জয়ন্ত, নৈরাজ্যটা সাধারণ মানুষ সেটা শাসনের ইম্পর্টেন্ট। আমি বলছি রাজ্য করে 14ই আগস্ট রাত্রে যখন ওই আক্রমণ হলো তখন পুলিশ লুকিয়ে বাথরুমে পালাতে গেছিল, কারণ ছিল ওদিকে তৃণমূলের ছেলেমেয়েরা। আজকে এখানে দাঁড়িয়ে এই নৈরাজ্যের পরিস্থিতি যারা তৈরি করছে তারা বলছে শাসক এর আগে বহুবার বলেছি, এই যে কম্পিটিটিভ মানে কমিউনালিজমের কথাটা যখনই বামপন্থীরা বলেন তখন একটা খুব ভয়ঙ্কর কাজ করেন। এই ন্যারেটিভটা কিন্তু বিজেপির ন্যারেটিভ। কারণ এই যে তুলনামূলক সাম্প্রদায়িকতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার কথা যত বেশি করে বলবেন তত বেশি করে কোন ন্যারেটিভটা সিদ্ধ হবে? হিন্দুত্ববাদীদের ন্যারেটিভটাই সিদ্ধ হবে। একটা ছোট্ট উদাহরণ রাখি, সেটা হচ্ছে ধরুন, বেশ 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 প্লিজ এদিকে থামালাম। বিশ্বনাথ খুব পরিষ্কার আমি বলছি, ধরুন একজন ক্যারেক্টার রাজ্যের সংবিধান হাতে শপথ নিয়েছেন, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি জঙ্গিপুরে পুলিশ প্রায় অ্যাকশন নেয়নি, দেখতে পাচ্ছি যে লুকিয়েছে, অনেক কষ্ট করে ফোর্স আরও বাড়িয়ে মানে কিছুটা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পেতে হয়েছে পুলিশকে। সেখানে তিনি চাপ সৃষ্টি করার জন্য সম্ভবত তিনি অন ক্যামেরা বলছেন বাম আমলেও পুলিশ এরম অত্যাচার করেনি, এরম মারেনি, লাঠিচার্জ করেনি, যেখানে কার্যত পুলিশ নিষ্ক্রিয় ছিল, আরও সক্রিয় হলে সাধারণ মানুষের সম্পত্তি এবং সুরক্ষিত থাকতে পারত সাধারণ মানুষ। আর সেখানে তিনি বলছেন এই একই মানুষ যে শিক্ষকদের সংযত হতে হবে। হ্যাঁ, মানে এই পুরো বিষয়টা অর্থাৎ ডিআই অফিসে তিনি গোলমাল নিয়ে তিনি একেবারে পুলিশের কোনো দেখছেন না, তিনি দেখছেন যে শিক্ষকরা, কর্মকর্তারা অর্থাৎ যারা ডিআই অফিসের শিক্ষকরা ওটা আয়োজন করেছিল তারা উত্তেজনা বাড়িয়েছে, তাদের সংযত হতে হবে। আর মুর্শিদাবাদে তিনি বলছেন যে বাম আমলে এরম অত্যাচার হয়নি। এইটাই তো প্রভোকেশন, এর বাইরে আবার প্রভোকেশন কি? এই ধরনের নেতারা সংখ্যালঘু মুসলিমদের ব্যবহার করেছে, দিনের পর দিন ব্যবহার করেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, লাল গাড়িতে চড়েছে। আর সাধারণ মুসলমানরা তারা গরিব থেকেছে, তারা গুলি খেয়েছে, তাদেরকে হুলিগান করা হয়েছে, তাদেরকে মাঠে রাস্তায় মিছিলে নামানো হয়েছে। ওয়াকফ নিয়ে আন্দোলন হোক, কিন্তু এই রাস্তায় এই আমি বলছি, এই হিংসাত্মক আন্দোলন আমার এতদিনের রাজনীতি চর্চার অভিজ্ঞতায় বলছে, পুলিশ যদি পুলিশের দায়িত্ব না পালন করে শেষ পর্যন্ত প্রতিঘাতটা তার উপরেই আসে। এই যে 3-4 দিন ধরে ললেসনেস অবস্থা তৈরি করে রাখলো শুধুমাত্র পলিটিক্যাল কারণে, যে পলিটিক্যাল মাস্টার বলেছে তোমাকে ওখানে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কেন? মানে সংখ্যালঘুরা আমার সমর্থক, আমার ভোটার, ফলে তাদের উপরে। একটা হলো যে ওয়াকফ বিল, আমি তো এক্সপেক্ট করেছিলাম যে একটা বড় চর্চা হবে, কারণ ওয়াকফ সম্পত্তিগুলো কারা দখল করে রেখেছে? পশ্চিমবাংলায় এই ওয়াকফ সম্পত্তি কারা দখল করে রেখেছে? একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠেছে, মন্ত্রীদের নাম উঠেছে। আজকে আনন্দবাজারের অনলাইন থেকে প্রকাশিত হয়েছে যে কিভাবে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর মানে বিভিন্ন সম্পত্তির হিসাব দিয়ে বলছে যে পশ্চিমবাংলায় মুসলমানদের এই সম্পত্তিগুলো, ওয়াকফ সম্পত্তিগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে একটার পর একটা দখল করে রেখেছে। সেই নিয়ে তো চর্চা নেই, চর্চা হলো কম্পিটিটিভ কমিউনালিজম নিয়ে। আমি তো চাইছিলাম যে এই ওয়াকফ মানে বিলটাকে সামনে রেখে বা আইনটাকে সামনে রেখে রীতিমতন চর্চা হোক যে কারা কাদের সাথে চর্চা হবে। কি করে চর্চা? এই জন্য হবে না যে চর্চা হলে এই হিংসের রাস্তায় তো আসা যাবে না। চর্চা, আন্দোলন, প্রতিবাদ সর্বত্র হোক, কিন্তু এই হচ্ছে প্রতিবাদের চেহারা। আমি এইখান থেকে সজল খানিকক্ষণ আগে এই প্রসঙ্গ এই অনুষ্ঠানে তুলেছে, বাস থেকে জোর করে পতাকা খোলাচ্ছেন, গেরুয়া পতাকা খোলাচ্ছেন যারা ওয়াকফ আইনের প্রতিবাদ করছেন। আমি বলছি তারা প্রতিবাদ করুন, কিন্তু এইভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে, আমি আবার বলছি প্রত্যেকের তরফ থেকে যারা এখানে আছেন এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, দয়া করে পশ্চিমবঙ্গের সুমহান ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আগুন লাগাবেন না, কারণ সেই আগুন আপনার প্রতিবেশী আর আপনার বাড়ির মধ্যে কোনো ফারাক করে না। আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতেও আগুন লাগবে। দয়া করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আমি এইখান থেকে আবার পরের ইস্যু যা ইতিমধ্যেই আলোচিত হয়েছে দেখাবো আপনাদের সামনে। একটা বাস ঘিরে প্রচুর মানুষের ভিড়, চলছে তুমুল চিৎকার চেঁচামেচি। তারই মধ্যে চালকের আসন থেকে বেরিয়ে বাসের সামনে লাগানো গেরুয়া পতাকা খুলে ফেলছেন চালক, আর তাই দেখে উল্লাসে ফেটে পড়ছে বাসকে ঘিরে থাকা ভিড়।
এই ঘটনা যখন ঘটছে তখন সেই বাসের পাশে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলছে পুলিশ। এই ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, একজন বাস চালক যিনি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কর্তব্য পালন করছিলেন, পুলিশের উপস্থিতিতে ইসলামপন্থীদের চাপে গেরুয়া পতাকা নামিয়ে ফেলতে বাধ্য হন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু হওয়া অপরাধ, মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, স্বামী বিবেকানন্দ জন্মস্থান কলকাতায় চমকে দেবার মতো দৃশ্য। সাহস এবং ত্যাগ এবং বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে বাস থেকে খুলিয়ে দিচ্ছে মৌলবাদীদের ভিড়। স্বামীজি কি এই সহনশীলতা এবং সম্প্রীতির কথা বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এরকম কার্যকলাপে নজরে দেওয়া হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় শেখ ইসরাফিল নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এই একই ভিডিও পোস্ট করে শেখ ইসরাফিল নামে ওই ব্যক্তি লিখেছেন, যারা বাস চালককে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করেছে তাদের জানাই ধিক্কার। সেই পোস্ট শেয়ার করে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, আমার এমন মানুষ পছন্দ যারা নিজের ঘর ঝাড় দেওয়া পছন্দ করেন। হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্য থেকে এই সব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে। এই ঘটনার বিরুদ্ধে শুক্রবারই তালতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে শ্রীরাম স্বাভিমান সমিতি নামে একটি হিন্দু সংগঠন। এদিন জানবাজার থেকে ডিসি সেন্ট্রালের অফিস পর্যন্ত মিছিল করে তারা। তবে অফিসের 100 মিটার আগেই তাদের আটকে দেয় পুলিশ। অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।